অজানা সত্যের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের আরও একটি নতুন হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার সঙ্গে কলে থাকছে সিঞ্জিনি এর আগেও আমাদেরকে একটি কল রেকর্ডিংয়ে ঘটনা শুনিয়েছিল, তবে সেই এপিসোডটির কারণে তার পার্সোনাল লাইফে কিছু সমস্যা হয়েছিল, যার কারণে এপিসোডটিকে প্রাইভেট করে দেওয়া হয়েছে। সে আমাদেরকে বলেছিল যে আরও একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবে। আজকের এই কল রেকর্ডিংয়ে সে আরও একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে। আজকের ঘটনার যেই টপিকটা রয়েছে সেটা আপনাদের অনেকটা ইউনিক লাগবে। যখন কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধের আগে দোষ পাওয়া যায়, তখন শ্রাদ্ধের পাশাপাশি আরও একটি পুজো করা হয় সেই দোষটা কাটানোর জন্য। এই ঘটনায় আপনারা শুনবেন যে একটা মৃত ব্যক্তির দোষ পাওয়া সত্ত্বেও কোনো পুজো না করায় সেই বাড়িতে, সেই পরিবারের কি হয়েছিল, আপনারা সমস্তটাই জানতে পারবেন আজকের এপিসোডে। তো আর দেরি না করে সকলে লাইক করে দাও আজকের এপিসোডটিকে, কারণ তোমাদের লাইক খুবই জরুরি। কমেন্ট করো বেশি করে, তোমাদের মতামত অবশ্যই জানাও, শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকের এপিসোডটা শুরু করছি আজকের কল রেকর্ডিং। তো আজকে আমাদের সঙ্গে আবারও রয়েছে সিঞ্জিনি, এবং আগের এপিসোডে ও আমাদেরকে একটা ঘটনা শেয়ার করেছিল, তবে বিশেষ কিছু কারণে তার পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছিল সেই ঘটনাটা বলার কারণে, যার কারণে সেই এপিসোডটিকে আমাদের চ্যানেলে প্রাইভেট করে দেওয়া হয়েছে। তবে যেহেতু সিঞ্জিনি কথা দিয়েছিল আমাদেরকে আরও একটা ঘটনা শেয়ার করবে, তো তার কারণে সে আজকে আবারও আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছে। আর আজ আমরা তার মুখ থেকেই একটা ঘটনা শুনে নেব। তো হ্যালো সিঞ্জিনি। হ্যালো। তো আমাকে তুই বলেছিলিস যে তোর কিছু প্রবলেম হচ্ছে ওই এপিসোডটার কারণে, হ্যাঁ তার হ্যাঁ, কারণে আমি এপিসোডটাকে প্রাইভেট করে দিয়েছি। একদম। এবার যেই ঘটনাটা তুই বলবি বলেছিলিস, প্রমিস করেছিলিস যে শ্রোতাদের শোনাবি, তো হ্যাঁ, সেই ঘটনাটা শুরু কর। আচ্ছা, একদম। দেখ, যে ঘটনাটা আমি আজকে শোনাবো সেটা আমার একটু দূর সম্পর্কের একজন আত্মীয়র থেকে শোনা। আচ্ছা। তো উনি যেরকম ভাবে বলেছেন আমি সেরকম ভাবেই বলছি। হুম। ঘটনাটা ঘটেছে হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা জায়গায়, মানে একটু গ্রামাঞ্চলের দিক। আমাদের এখানকার মতো শহরাঞ্চল নয়, একটু গ্রামাঞ্চলের দিক, ভিতরের দিকে। তো এই ঘটনাটা যেখানে ঘটেছে ওটা আসলে ওনার মামার বাড়ি। তো বেশ কয়েক বছর আগের কথা, মানে ধরে নে ওনার বয়স এখন 60 বছর মতো হবে। তো উনি যখন একদম ছোট ছিলেন, মানে 6-7 বছর বয়স, সেই সময়কার ঘটনা। হুম। তো উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই শেয়ার করছি। ওনাদের বাড়িতে, মামার বাড়িতে, তখন কিছুদিন আগে এই ঘটনাটা যখন থেকে শুরু হয় সেটা হচ্ছে শীতকাল ছিল। আর ওনার বাড়িতে তার কিছুদিন আগে, ওই মামার বাড়িতে আর কি, ওনার যে মায়ের ওনার মায়ের বাবা, তিনি মারা গেছিলেন। হুম। উনি যবে মারা যান ওই সময়টা ছিল গরমকাল। আচ্ছা। তো তখন মানে মারা যাওয়ার পর পর কোনো ঘটনা ঘটেনি বা কিছু, মানে ওনার বাড়ির লোকজন কিছু অনুভব করতে পেরেছিলেন বা কিছু বুঝতে পেরেছিলেন, কিন্তু অতটা আমরা মাঝে মাঝে মনে করি না যে হয়তো মনের ভুল বা বেশি ভাবছি বা চোখের ভুল, হয়তো সেই হিসাবে ধরে নিয়েছিলেন ব্যাপারটাকে, খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। আচ্ছা। তো পরবর্তীকালে ব্যাপারটা যখন আরো বেশি বাড়তে শুরু করে, কিছু কিছু ঘটনা আরো বেশি বেড়ে যেতে শুরু করে, তখন আস্তে আস্তে হচ্ছে কি ওনারা ওই ঠাকুরের মন্দিরে বা মসজিদে গিয়ে ঝাড়ফুঁক করানোর কথা, ওই সমস্ত কথা ওনারা ভাবেন। তো একদম শুরু থেকেই শুরু করি। তো বললাম তোকে যে গরমকালের দিকে উনি মারা যান। হুম। তো যেদিন উনি মারা যান, তার অনেকের বাড়িতে নিয়ম থাকে, এটা আমার ঠিক জানা নেই, কিন্তু নিয়ম থাকে হয়তো অনেকের বাড়িতে যে যখন মানে কেউ যদি মারা যায় তখন সেদিনকে রাত্রিবেলা যেই ঘরে ওনাকে রাখা হয়েছিল সেই ঘরে হয়তো থাকতে হয় কাউকে একটা।
হুম। এটা আমার ঠিক জানা নেই, কিন্তু এটা আমি শুনেছিলাম। না, এটা তো স্বাভাবিক, মানে থাকতে বলা হয়। আচ্ছা আচ্ছা। মানে ব্যাপারটা আমি বোঝাই, যেটা হচ্ছে মানে বলে যে কোনো মৃতদেহকে যদি একটা ঘরে রাখা হয়, হুম, মানে সেটা তো একটা মানে সত্যি মানে বলতে গেলে ওটা আত্মাদের কাছে একটা কাপড় বা জামা বলতে পারিস। সেটা আচ্ছা। মৃতদেহ মানে ওর ভেতরে কোনো মানে ওর যে সোলটা মানে আত্মাটা সেটা তো আর নেই। তো বাকি হুম, যে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় চারিপাশে, তো তারা হুম, সেটাকে জামা মনে করে। আর আমরা আচ্ছা, যেমন জামাটাকে পরে ফেলি, ঠিক সেরকমই তারা ওই শরীরটাকে নেওয়ার চেষ্টা করে। আচ্ছা। ওই জন্য বলে যে ঘরে মানে কোনো ঘরে যদি মৃতদেহ থাকে তার সঙ্গে একজনকে থাকতে হয়। আবার দেখবি, এটাও তুই লক্ষ্য করে দেখবি, যখন কোনো মানুষ মারা যায়, যখন মরার খাটে তোলা হয়, হুম, তখন বলে খাটটাকে ছুঁয়ে রাখতে, ধরে রাখতে হয়। স্পর্শ করে রাখতে। ঠিক আছে? হুম, তো ওটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তারপরে আচ্ছা। তো সেদিনকে রাতে ওনার মামা ওই ঘরে ছিলেন। তো সেদিনকে রাত্রিবেলা মানে উনি হয়তো মানে উনি কিছু ফিল করেছিলেন যে মোমবাতি জ্বালানো ছিল, মোমবাতি বারবার বুঝে যাচ্ছিল, বারবার মোমবাতি জ্বালাতে হচ্ছিল, এইরকম কিছু কিছু ফিল করেছিলেন। তারপর ওনার মনে হয়েছিল যে মানে হঠাৎ করে যেন গা ভারী হয়ে যাচ্ছে, বা পাশে এসে হয়তো কেউ বসে আছে, এরকম টাইপের মনে হচ্ছিল ওনার। আচ্ছা। তো মানে গ্রামাঞ্চলের একটু গ্রামের দিকে যারা লোকজন থাকে তাদের একটু স্বাভাবিকভাবে সাহস বেশি হয়। তো উনি অতটা ব্যাপারটাকে পাত্তা দেননি। উনি ভেবেছিলেন যে হতেই পারে, হাওয়া দিচ্ছে হয়তো তার জন্য মোমবাতি যে যাচ্ছে, তো এটা কোনো ব্যাপার না। তো সেদিনকে আর কোনো ঘটনা ঘটেনি। তারপরে বাড়ির আর কেউ অতটা মানে কিছু বুঝতে পারেনি বা কোনো রকম কোনো প্রবলেম হয়নি। মোটামুটি ১-২ সপ্তাহ কেটে যাওয়ার পর হঠাৎ করে বাড়িতে হচ্ছে ওদের বাড়িতে উৎপাত শুরু হয়। কি শুরু হয়? মানে উৎপাত শুরু হয় কিছু। আচ্ছা আচ্ছা। মানে রাত্রিবেলা ছাদের মধ্যে আওয়াজ হতো, বা কেউ যদি ছাদে যেত, বা অনেক সময় যায় না সন্ধ্যেবেলা আমরা বা রাতের দিকে আমরা গরমকালের দিকে ছাদে যাই না হ্যাঁ। হাওয়া খেতে বা কিছু করতে, তখন যখন হচ্ছে গিয়ে কেউ ছাদে যেত তখন মনে হতো যে উনি যেন দাঁড়িয়ে আছেন, আচ্ছা। বা ছাদে মানে ছাদে কারুর উপস্থিতি একটা অনুভব করতে পারতো বাড়ির লোকজন। আর রাত হয়ে গেলেই হচ্ছে গিয়ে ছাদে আওয়াজ হতো, ধূপধাপ আওয়াজ হতো, কেউ হাঁটলে যেরকম আওয়াজ হয় না। তো হুম। প্রথম দিকে যখন ছাদে আওয়াজ হওয়াটাকে কেউ অতটা পাত্তা দেয়নি জিনিসটাকে, মানে ওরা ভেবেছিল যে কোনো বিড়াল বা ভাম-বিড়াল জাতীয় কোনো প্রাণী হয়তো ছাদে এসে ইয়ে করে, তার জন্য হয়তো রাত্রিবেলা ছাদে আওয়াজ হয়। ওই বিষয়টাকে অতটা কেউ গুরুত্ব দিত না। তো এই এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটতো। কিছুদিন পর সন্দেহ হয়েছিল যে মানে কেন এরকম হচ্ছে বা কিছু। তো তখন ওরা একজন মানে ঝাড়ফুঁক করে না অনেকে, ওই মন্দিরে বা মসজিদে গিয়ে অনেকে ঝাড়ফুঁক করিয়ে আসে না? হ্যাঁ, মসজিদে যারা ঝাড়ফুঁক করে তাদেরকে বলা হয় হচ্ছে হুজুর, আর যারা মন্দির বা বুঝতে পারছি যারা ঝাড়ফুঁক করে হুম, তাদেরকে হুম। বলা হয় ওঝা। না, ওঝা ডাকেনি ওরা। আচ্ছা, তাহলে হুজুর ডেকেছিল। হ্যাঁ, ওনার ভাষাতে ওঝা ডাকা হয়নি তখনো পর্যন্ত। হ্যাঁ, কারণ মুর্শিদাবাদ এলাকা, ওইখানে তো মুসলমান সম্প্রদায়েরা বেশি। হ্যাঁ, তো হুজুর ডাকা হয়েছিল। তারপর মানে ঝাড়ফুঁক করানো হয়, যারা বাড়ির লোকজন, কয়েকজন ভয় পেয়েছিল তো তাদেরকে ঝাড়ফুঁক করানো। তারপরে ঘটনাটা বেশ কিছুদিন বন্ধ ছিল। এরকম আর কিছু শোনা যায়নি পরে। তো তারপর হঠাৎ করে মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার, তো বললাম না ঝাড়ফুঁক করিয়েছিল। তো এই ৩ থেকে ৪ মাস পরে হঠাৎ করে একটা ঘটনা ঘটে ওদের গ্রামে। আচ্ছা। তো গ্রামের বা ওদের বাড়ির সামনেই হচ্ছে একটা চায়ের দোকান ছিল। ছোটখাটো যেরকম পাড়াতে আমাদের চায়ের দোকান হয় না, ওরকম চায়ের দোকান। হুম। ওই টালির চালের যে সমস্ত ছোট ছোট চায়ের দোকান হয় ওরকম। তো ওই চায়ের দোকানের সামনে ছিল হচ্ছে একটা বড় মাঠ। আর পেছনের দিকে হচ্ছে অনেক বড় বড় গাছপালা ছিল, যেমন গ্রামের সাইডে থাকে, আমরা তো গেলে দেখতেই পাই ওইরকম। তো ওই মাঠটাতে অনেক বাচ্চারা খেলতো। বিকেল বেলার দিকে বাচ্চারা খেলতে যেত ওই মাঠে। হুম। তো আহ, যে জেঠুর কথা মানে যার যার থেকে আমি শুনেছি ঘটনাটা, সেই জেঠু ওখানে খেলতে যেত, ওই বাচ্চাগুলোর সাথেই খেলতে যেত, সবাই মিলে একসাথে যেত। তো একদিন হঠাৎ করে বিকেল বেলা কি হয়, সমস্ত বাচ্চাগুলো ওখানে খেলতো, কিন্তু হঠাৎ করেই একদিন একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মানে বিকেল বেলার পর সন্ধ্যেবেলা যখন সবাই বাড়ি ফিরে গেছে, ওই বাচ্চাটা আর বাড়ি ফেরেনি সেদিনকে। মানে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে আর? না, বাচ্চাটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যেহেতু বাবা মা কিছুক্ষণ ওয়েট করেছে, দেখেছে যে কখন আসে বা কিছু, হয়তো খেলতে টেলতে গেছে বা কারুর বাড়িতে গেছে, একটু দেরি হচ্ছে। তো কিছুক্ষণ পরে যখন দেখছে যে আর বাড়িতে ফিরছে না, এত ছোট বাচ্চা, একটা 6-7 বছরের বাচ্চা, সে বাড়িতে ফিরছে না, তো তখন খুব স্বাভাবিকভাবেই তারা দুশ্চিন্তা করতে শুরু করে। চারিদিকে তল্লাশি শুরু হয়, যেরকম মানে খোঁজাখুঁজি শুরু হয়। মা বাবা গ্রামবাসীদেরকে খোঁজ খবর দেয়, কিন্তু বাচ্চাটাকে সেদিনকে রাত্রিবেলা আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। মানে সারাদিন আর খুঁজে পাওয়া যায়নি? সারাদিনে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা। কিন্তু ওর সাথে বাকি যারা খেলছিল, তারা তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কোথায় বা দেখেছে কিনা, তারা কিন্তু উত্তর দেয় যে ও ওই চায়ের দোকানের পাশে রাস্তাটা দিয়ে বাড়ি চলে গেছে। আচ্ছা। যে মানে ওর বন্ধুরা ওকে লাস্ট দেখেছে ওই চায়ের দোকানের ওখান দিয়ে যেতে, ওখান দিয়ে বাড়ি যেতে হয় হয়তো, তো ওই রাস্তা ধরে বাড়ি যেতে ওদেরকে বলে ও বেরিয়ে গেছে। আচ্ছা। তো সেদিনকে রাত্রিবেলা তো আর বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিনও সকালবেলা মোটামুটি ভাবে সব খোঁজাখুঁজি চলে, কিন্তু কোথাও দেখা যায়নি। পরের দিন বিকেল বেলা, যেদিনকে আবার সব বাচ্চারা খেলতে যায় মাঠের মধ্যে, ওই মাঠটাতেই, তখন হঠাৎ করে ওখানে একটা বাচ্চা খেয়াল করে যে চায়ের দোকানের পিছনে একটা অনেক বড় গাছ ছিল, সেই গাছের কুটোরের মধ্যে কিছু যেন একটা রয়েছে। গাছের কোটরে? গাছের কোটরের মধ্যে, আচ্ছা। মানে একটা গাছের কোটর কতটুকুনি সাইজ হয় সেটা ভাব, হুম। সেটার মধ্যে কিছু একটা রয়েছে। তো সব মানে বাচ্চাটা তো প্রচন্ড ভাবেই ভয় পেয়ে যায়, তো গ্রামের সবাইকে ডেকে আনে, যারা বড়রা ছিল তারা সব ছুটে আসে। এসে দেখা যায় যে ওই কোটরের ভিতর থেকে ওই যে বাচ্চাটা আগের দিন নিখোঁজ হয়ে গেছিল ছেলেটা, ওই ছেলেটাকে গাছের কোটরের মধ্যে ঢোকানো। মানে গাছটা কি অনেকটাই বড়? তার মানে অনেকটাই বড়, যে বড় বড় অনেক বড় বড় গুড়িওয়ালা যে গাছগুলো না, তাল গাছ সামথিং যেগুলো, আচ্ছা। অনেক বড় বড় ওই জাতীয় কোন একটা গাছ ছিল, ওর মধ্যে বাচ্চাটাকে ঢোকানো রয়েছে, তাই তো? ওর মধ্যে বাচ্চাটাকে ঢোকানো। আচ্ছা। তো প্রথম মানে সবাই তো ওখানে বলা বলি করতে শুরু করে যে এটা কোনো মানুষের কাজ তো হতে পারে না, কারণ একটা মানুষের শরীর, সে একটা ছোট 6-7 বছরের বাচ্চাই হোক না কেন, একটা গাছের কোটরের মধ্যে ওরকম ভাবে কি করে তাকে ঢোকানো সম্ভব। এবং বাচ্চাটাকে যখন ওখান থেকে বের করা হয়, তখন বাচ্চাটার শরীরের কিছু অংশ খুঁতলানো ছিল। কিরকম ছিল? খুঁতলানো ছিল কিছু কিছু অংশ, মানে কি মানে বলবো, কুদলে মানে 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 সেই মাংস বের করা টাইপের। আচ্ছা 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 আচ্ছা। এরকম টাইপের ছিল। তো ওটা তো কোনোভাবেই কোনো মানুষের কাজ হতে পারে না, নাহলে একটা গাছের কোটরের মধ্যে একটা ছোট বাচ্চাকে কি করে ঢোকানো সম্ভব, আচ্ছা। তাই না? তো ওই ঘটনার পর থেকে গ্রামের সমস্ত লোকজন প্রচন্ড টেনসড হয়ে যায় যে হঠাৎ করে কি হলো, মানে এরকম ঘটনা গ্রামে কোনোদিনও তো আগে ঘটেনি, তাহলে হলোটা কি? মানে বাচ্চাটা কি মারা গেছে তার মানে? বাচ্চাটা মারা গেছে। স্বাভাবিকভাবেই গায়ে ওরকম যদি মাংস তুলে নিয়ে থাকে তো মারা তো যাবেই। এরকম নৃশংস ভাবে কি করে মারা গেল বা কে মারলো, এই ধরনের ঘটনা কোনোদিনও আগে গ্রামে ঘটেনি, তার জন্য গ্রামের লোকজন প্রচন্ড ভাবে ভীত হয়ে যায় মানে এই ঘটনাটা ঘটার পর। আচ্ছা। হ্যাঁ, তো আমার যে জেঠুর কথা বলছি, ওনার বাড়ি থেকেও বেরোনো বন্ধ করে দেওয়া হয়, বা কাউকে আর ওই মাঠে খেলতে যেতে দেওয়া হতো না বাচ্চাদেরকে। সন্ধ্যের পর তারপর থেকে ওই গাছটার পাশ দিয়ে কেউ যাতায়াত করতো না, ভয় পেত খুব স্বাভাবিকভাবে, কারণ কিছু কিছু নেগেটিভ এনার্জি হয়তো ওখানে ছিল, না হলে এরকম ভাবে হুট করে এরকম ঘটনা কি করে ঘটবে। আচ্ছা, কি গাছ ছিল সেটা বলতে পারবি? তাল, আমি যতটুকু শুনেছি তাল জাতীয় কোন একটা গাছ ছিল, অনেক বড়। আচ্ছা। মানে ওটা তো অনেক পুরোনো দিনের ঘটনা, ওনারও হয়তো খুব একটা ভালো করে মনে নেই, তার জন্য গাছের বিবরণটা উনি খুব একটা ভালোভাবে আমাকে দিতে পারেননি, কিন্তু এই মানে এই ঘটনাটা উনি বলেছেন। আচ্ছা।
হ্যাঁ, তো এই ঘটনাটা ঘটার পর সবাই খুব স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন ওনার দাদু মারা গেছিলেন, মানে যে জেঠুর কথা বলছি তার দাদু মারা গেছিলেন, তখন উনি কোনো একটা দোষ পেয়েছিলেন। মারা যাওয়ার সময় অনেকে দোষ পায় না? হ্যাঁ, মানে সে দোষ দেখে। হ্যাঁ, ওটার জন্য পুজো করতে হয় আলাদা করে। হুম। দোষ পেয়েছিলেন, কিন্তু শ্রাদ্ধের সময় দোষ কাটানোর জন্য কোনো পুজো বা কিছু ওরা করেনি। আচ্ছা। মানে সেটা ওরা জানতো না যে দোষ পেয়েছে বা কিছু, এই সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। আচ্ছা, মানে ওটা মানে অতটা সিরিয়াস ভাবে জিনিসটাকে নেওয়া হয়নি। হ্যাঁ, খুব একটা সিরিয়াস ভাবে নেওয়া হয়। বা এরকমও হতে পারে যে যেই পুরোহিত ছিলেন তিনি হয়তো বলেননি, বা তিনিও মিস করে গেছেন ব্যাপারটা যে কোনো দোষ পেয়েছে বা কিছু, সে মানে দোষটা কাটানো হয়নি যখন উনি মারা যান। আচ্ছা। তো এই ঘটনাটা ঘটার পর মানে ওই জিনিসটা না চাপা পড়ে গেছিল যে ওনার মামার বাড়ির যে মানে দাদু তিনি মারা গেছেন, এই বিষয়টাকে নিয়ে অতটা কেউ মাথা ঘামায়নি। সবাই ভাবছিল যে ওই গাছটাতেই হয়তো কোনো সমস্যা আছে, মানে ওনার সাথে যে এটা কোনোভাবে ইন্টারকানেক্টেড হতে পারে এই জিনিসটার কথা মাথায় কারোর আসে, কারণ তখনও ওরা জানতো না যে উনি দোষ পেয়েছিলেন কোনোভাবে মারা যাওয়ার সময়। আচ্ছা। হ্যাঁ, ওই গাছটাকে নিয়ে চর্চা শুরু হয় ওই সময়। আর ওই যে চায়ের দোকানের যে দোকানদার ছিল আর কি, উনিও কিছুদিন পর থেকে বলতে শুরু করেন যে হ্যাঁ উনি ওখানে সেফ ফিল করছেন না বা কিছু একটা উনি ফিল করতে পারছেন। আচ্ছা। মানে উনি বলতেন যে উনি যখন দোকানে একা থাকতেন তখন ওনার চারপাশে তাকাতে ভয় লাগতো, গাছটার দিকে তাকালে ভয় লাগতো, বা উনি কিছু কিছু সময় জোরে চিৎকার বা এই জাতীয় কিছু আওয়াজ উনি শুনতে পেতেন, উনি এটা বলতেন। কিন্তু যখনই উনি পিছনের দিকে ফিরে তাকাতেন বা দেখতেন কিছু আছে কিনা, উনি আর দেখতে পেতেন না, আচ্ছা। কিন্তু উনি ফিল করতে পারতেন বা কিছু শুনতে পেতেন। হুম। তো এই ঘটনাটা ঘটার পর বেশ কয়েকদিন কেটে যায়। তো হঠাৎ করে আবার আমার জেঠু মামার বাড়িতে আবার ওই ধরনের কিছু ঘটনা ঘটতে শুরু করে, যে ছাদের ধূপধাপ আওয়াজ হওয়া শুরু করে। তারপর তো হঠাৎ হঠাৎ দেখতো কি যে জানলার কাঁচ ভাঙা বা আয়না ভেঙে যাচ্ছে, এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটতে শুরু হয় ওই বাড়িতে। আচ্ছা। তো তখন ওরা আবার মানে ভয় পায়, ওরা ভাবে যে আবার এই ধরনের কোনো ঘটনা ঘটছে। তো এই বিষয়টাকে নিয়ে ওই সময় আবার ওনারা যায় হুজুরের কাছে যে এর যদি কিছু একটা সলিউশন হয়। তো সেখান থেকে কিছু আবার ঝাড়ফুঁক করিয়ে আনা হয় যারা যারা ভয় পেয়েছে। মানে তখন উনি হয়তো ভেবেছিলেন যে একবার ঝাড়ফুঁক করা হয়েছে তো, কিন্তু গ্রামে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে তার জন্য হয়তো বাড়ির লোক কোনোভাবে ভয় পেয়ে গেছে, তার জন্য ভাবছে এই বিষয়টাকে নিয়ে, তার জন্য এরকম শুনতে পাচ্ছি। আচ্ছা। বাড়ির লোকজন এটাই ভেবেছিল। হুম। তো যার জন্য ওরা মানে বাড়ির বাচ্চারা বিশেষ করে বেশি ভয় পেত। হুম। তো এই বিষয়টাকে নিয়ে এর জন্য অতটা মানে পাত্তা দেয়নি। কি করেছে, জাস্ট নর্মাল আবার ঝাড়ফুঁক করিয়ে এনেছে। আর ওখান থেকে না তোর মাজার থেকে একটা জল দেয়, কি বলে পোড়া জল পোড়া। হ্যাঁ, জল পোড়া আর তেল পোড়া দেয়, ঠিক আছে। হুম। তো ওই এনে ঘরের মধ্যে ছিটিয়ে দিতে এই করতো, যতদিন পর্যন্ত করা হয়েছে ততদিন একদম ঠিক ছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আচ্ছা। এরপর যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা একদম জেঠুর সাথে প্রত্যক্ষ ঘটেছিল আর কি, উনি নিজের চোখে দেখেছিলেন এরপর যেটা ঘটেছিল। আচ্ছা। তো এবার ওনার একটু ডিসক্রিপশন দিই, মানে ওনার কথায় যে উনি ছোট থেকে না একটু সব বিষয়ে ভয় পেত, মানে একটু ভীতু প্রকৃতির ছিল। আর বেশিরভাগ সময় উনি অসুস্থ থাকতেন, মানে একটু কিছুতে জ্বর চলে আসতো, বা ওই যে তোকে বললাম না ভীতু ছিল। ওই তো মানে ভয় পেলে মানে ভয়তেই জ্বর।
হ্যাঁ, ভয় পেলে জ্বর চলে আসতো বা মাঝে মাঝে শরীর খারাপ হতো। হুম। তার জন্য উনি অনেকগুলো মাদুলি ধারণ করতেন। আচ্ছা। গলা ৪-৫টা মতো মাদুলি ছিল। উনি যেটা বলেছেন ওনার গলায় ৪-৫টা মতো মাদুলি ছিল। হুম। তো একদিন কি হয়, ওনার তো বললামই যে অনেক পুরনো বাড়ি। তো ওই বাড়ির সামনেটা তো মোটামুটি ভাবে মানে বাগান মতো ছিল। বাগান বাড়ি টাইপের হয় না? হুম। বড় বাগান বা জঙ্গল টাইপের ছিল, সামনে অনেকটা বড় উঠোন ছিল। হুম। তো ওই বাড়িতে একদিন, আর পেছনে ছিল বাঁশবাগান। ওনাদের যে জমিটা তার পাশেই ছিল বাঁশবাগান। আচ্ছা। তো একদিন খেলতে খেলতে, যেরকম বাচ্চারা খেলে, রাস্তার মধ্যে খেলতে খেলতে একদিন উনি পড়ে যান হঠাৎ করে। হুম। পড়ে যায় ওই বাঁশবাগানের সামনেটাতে গিয়ে পড়ে যায় একদিন খেলতে খেলতে। তো হাঁটু কেটে গেছিল, রক্ত ফক্ত বেরিয়েছিল আর কি। সেদিনকে হঠাৎ করে বাড়িতে আসার পর ওনার জ্বর চলে আসে। আচ্ছা। হঠাৎ করেই জ্বর চলে আসে, আর মানে উনি না মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিলেন ওই ঘটনাটার পর, মানে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যেত। আচ্ছা। পরের মধ্যে হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছিল। তো হঠাৎ হঠাৎ উনি ব্ল্যাক আউট হয়ে যেতেন, বা যখনই ঘুম ভাঙতো, ভোরের মধ্যে থাকতেন বেশিরভাগ সময়, যখনই ঘুম ভাঙতো চিৎকার করে উঠতো বা বলতো যে আমি এরকম দেখেছি, স্বপ্ন দেখতো, ভুলভাল স্বপ্ন দেখতো, ভয়ের কিছু দেখতো, ভয় পেত খুব। ওই জ্বরটা আসার পর থেকে উনি মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়ে যেতেন, এবং যখনই ঘুম ভাঙতো উনি ভয় পেতেন প্রচন্ড ভাবে। আচ্ছা। তো অনেক কষ্টে জ্বর সারে, মানে অনেক অনেক দিন পর, বেশ কয়েকদিন মতো জ্বর ছিল, মোটামুটি ভাবে ২ সপ্তাহ মতো জ্বর ছিল, তারপর ওনার জ্বরটা সারে। হুম। তো তারপরে একদিন কি হয়, হঠাৎ করে বিকেলের দিকে ওনার গলার যে মাদুলি ছিল, বললাম না ৩-৪টে মতো মাদুলি ছিল গলায়, হ্যাঁ। ওখান থেকে একটা মাদুলি হঠাৎ করে হারিয়ে যায়। উনি খুঁজে পাচ্ছিলেন না মাদুলিটা। তো বাড়িতে এসে মাকে বলে, মা অতটা বিষয়টাকে করেনি, যে বাচ্চা ছেলে কোথাও খেলতে টেলতে গেছিল, হয়তো পড়ে টরে গেছে, ওই সময় মাদুলিটা কোনোভাবে হারিয়ে গেছে। হুম। তো তারপর সেদিনকে কোনো রকম ঘটনা ঘটেনি, যে মাদুলিটা হারিয়ে গেছিল বলে উনি একটু, বাচ্চা ছেলে একটু করছিল যে মাদুলিটা হারিয়ে গেল, এমনিতেই ভয় পাচ্ছিল, তো তার জন্য মাদুলিটা হারিয়ে গেছিল বলে একটু ভয় ভয়ই ছিল। তো সেদিনকে কোনো ঘটনা ঘটে, যেটা ঘটে সেটা হচ্ছে তার পরের দিন। হঠাৎ করেই যে বিকেলের দিকে ওনার একজন বৌদি ছিলেন, ঠিক আছে? বৌদি ছিল মানে তখনকার দিনে হতো না, মানে অনেক কম বয়সে বিয়ে হতো। তো তো ওর যে বৌদি ছিল, ওনার জেঠুর যে বৌদি ছিল, তার বয়সের ডিফারেন্স ওনার থেকে খুব একটা বেশি ছিল না। আচ্ছা। মানে বৌদি মানে দিদির মতনই ওনাকে মানুষ করতো আর কি। বৌদির তখনও বাচ্চা কাচ্চা হয়নি, তো ওনাকেই মায়ের মতো করে মানুষ করতো ছোট থেকে। ওই বৌদির কাছে সমস্ত খাওয়া দাওয়া করা, চান করা বা যাই হোক না কেন, বৌদি সমস্ত কিছু করতো। কারণ তখনকার দিনের মানুষদের তো এত সময় হতো না, অনেক বড় পরিবার, তো সেখানে মা দেখাশোনা করার অতটা সময় সুযোগ কোনোটাই পেত না। হুম। তো তার জন্য বৌদি বেশিরভাগ সময় দেখে রাখতো। তো একদিন এরকম হয়েছে, খাচ্ছিল, বৌদি খাইয়ে দিচ্ছিল। তো ওই সময় বাচ্চারা যেরকম করে না, ছুটে ছুটে খাবার খায়, সারা বাড়ি খুঁজতে থাকে, এবং সারা বাড়ি ছুটে ছুটে খাবার খাচ্ছিল। ভাতই খাচ্ছিল মনে হয় দুপুরের দিক। তো কি করেছে, ভাত খেতে খেতে উঠে চলে গেছে। তো বৌদি সারা বাড়ি খুঁজছে, কোথাও খুঁজে পায়নি। হঠাৎ করে মানে খেতে খেতে উঠে চলে গেছে, তো বৌদিও খুঁজছে পেছন পেছন, বৌদি দেখতে পায়নি, নিচের তলাতে কোথাও দেখতে পায়নি। হুম। ওই সময়টাতে হঠাৎ করেই বৌদি দেখতে পায় যে বাড়ি থেকে একটা কালো মোটা সোটা ভামবেড়াল টাইপের কিছু একটা যেন বেরিয়ে গেল। এটা আচ্ছা। বৌদি দেখতে পেয়েছে, বাড়ির তলা দিয়ে একটা ভামবেড়াল টাইপের কিছু যেন বেরিয়ে গেল সাই করে। তো উনি অতটা বিষয় মানে
উনি ওই সময় প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়, তো পুজোতে থাকে কোথাও। আর তার ঠিক কিছুক্ষণ পরেই শুনতে পায় যে জেঠু ওরকম ভাবে প্রচন্ড চিৎকার করে, মানে প্রচন্ড চিৎকার করে ব্ল্যাক আউট হয়ে গেছে আর কি। মানে ওপর তলা থেকে প্রচন্ড একটা চিৎকারের জোরে আওয়াজ শুনতে পান উনি, ওনার বৌদি। তো তারপর ওনাকে আবার জ্বর চলে আসে, জেঠুর জ্বর চলে আসে। তারপর মানে এই ঘটনাটা ঘটার পরই ওরা সিরিয়াসলি নিয়েছিল ব্যাপারটাকে, যে না মানে এরকম বাড়ির সবাই কিছু না কিছু দেখছে, তো মানে এবার তো কোনো একটা ব্যাপার আছে। তো যে ঘটনাটা ঘটেছিল, উনি যেগুলো সেরে ওঠার পর ওনার ভাষাতে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে, যখন উনি খেতে খেতে এরকম উপরে চলে গেছিল, বাচ্চা ছেলে খেতে খেতে চারিদিক সারা বাড়ি ঘুরতে ঘুরতে ছাদে চলে গেছিল। তো ছাদে, হ্যাঁ ছাদে চলে গেছিল। এবার ছাদের তো হচ্ছে বিয়েটা পুরোনো দিনের বাড়ি, তো ছাদের যে তোর পাঁচিলটা ছিল না, পাঁচিলটা একটু নিচু টাইপের ছিল। আচ্ছা। ওনার হঠাৎ করেই মনে হয়েছে যে পাঁচিল দিয়ে মানে পাঁচিলের কাছে যখন গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎই মনে হয়েছে পেছন দিয়ে যেন কেউ ধাক্কা দিয়েছে, কিন্তু পড়েনি, উনি পড়ে যায়নি, ধরে নিয়েছে পাঁচিলটা, উল্টে উল্টে যায়নি, উল্টে পড়ে যায়নি। তো ওটার পর তরবর তরবর করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে, সিঁড়িতে যখন নিচের তলাতে এসে নামে, মানে ছাদ থেকে তার তলার যে ফ্লোরটা সেটাতে এসে নামে, তখন আমার এখনই গায়ে কাঁটা দিচ্ছে সেটা ভেবে। তখন হঠাৎই উনি দেখতে পান যে পা নেই এরকম একজন, পুরো সারা শরীর হচ্ছে গিয়ে সাদা কাপড়ে ঢাকা, পা নেই এরকম একজন উপর থেকে ওই সিঁড়িটার ওখান দিয়ে নিচের দিকে নেমে আসছে। পা নেই? পা নেই মানে শূন্যে ভাষা যেরকম বলে না, শূন্যের মধ্যে না ভেসে ভেসে আসছে ওরকম ভাবে, ওই শুধু ওইটুকু সিঁড়ি দিয়ে, মানে ওখানে মানে খুব বেশি হলে 4টে থেকে 5টা সিঁড়ি, ওই জায়গাটার মধ্যে দিয়ে এই ছাদের সিঁড়ি থেকে যেন নিচের দিকে এরকম ভাবে কেউ নেমে আসছে। এবার ওইটা দেখার পরে উনি ওখানে ফ্রিজ হয়ে গেছিলেন পুরো, মানে হাঁটাচলা করতে পারছিল না বা কথা বলতে পারছিল না, মানে জমে গেছে আর কি। হ্যাঁ একদম জমে গেছিল, ভয়তে হয় না জমে যায়, কথা বলতে পারছে না, মানে আওয়াজ বেরোচ্ছে না গলা দিয়ে, চিৎকার করতে চাইছে কিন্তু চিৎকার করতে পারছে না। যখন ওই অবয়বটা সামনে এসে দাঁড়ায়, তখন জেঠু চিনতে পারে যে ওটা ওনার দাদু, ওনার মায়ের বাবা, যিনি মারা গিয়েছেন কিছু মাস আগে। আচ্ছা। ওই দেখে উনি মারাত্মক রকম চিৎকার করতে শুরু করেন, এবং তার কিছুক্ষণ মানে ওই সময়ের মধ্যে কিছু কিছু সেকেন্ডের ব্যবধানে বৌদি নিচের তলায় দেখতে পায় যে কোনো একটা ভামবেড়াল বেরিয়ে যাচ্ছে। এবং সেই সময় তার সাথে সাথে আরেকটা ঘটনাও ঘটে, সেটা হচ্ছে বাড়ির যে মানে তখনকার দিনে তো দারোয়ানরা থাকতো, বাড়ি পাহারা দিত, অনেক বড় যাদের বাড়ি বা বাগান আছে উঠোন আছে, যাদের একটু অবস্থা সম্পন্ন ছিল, তাদের বাড়িতে তো দারোয়ানরা থাকতো। ওখানে একজন দারোয়ান হঠাৎ করে ওই যে চায়ের দোকানের পিছনের দিকে যে গাছটা ছিল, ওই গাছের মধ্যে মাদুলিটা ঝুলে থাকতে দেখে, যেটা জেঠুর গলা থেকে খুলে পড়ে গেছিল। মানে সেই গাছটা যেটার মধ্যে সেই ওই বাচ্চাটা, হ্যাঁ যে গাছটার মধ্যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেছিল। আচ্ছা। ওই সময় এই মাদুলিটা দেখতে পায়। তো উনি কি করেছিলেন, বাড়িতে দারোয়ান, তিনি ওই মাদুলিটা দেখতে পেয়ে বৌদি বৌদি করতে করতে বাড়ির দিকে ছুটে ছুটে আসছিল। আর সেই সময়তেই ওই ঘটনাটা ঘটে, যে হঠাৎ করে চিৎকার করে জেঠু অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে সবকিছুর সঙ্গেই একটা কানেকশন রয়েছে, সবকিছুর সঙ্গে ইন্টার কানেক্টেড। না হলে তুই বল না, যে বাচ্চাটা যদি ওখানে খেলতে নাই যায়, তাহলে তার মাদুলিটা গাছ অব্দি পৌঁছালো কি করে? মানে মাদুলিটা সামহাউ গাছে ঝুলেছিল বা গাছের গোড়ায় পড়েছিল, মোট কথা এই গাছটার সাথে কিছু একটা, মানে গাছেরই কোনো একটা অংশে পেয়েছিল। যদি কোনো বাচ্চা অতটা অব্দি খেলতে নাই যায়, যদি সে তার বাড়ির চৌহদ্দির মধ্যেই থাকে, তাহলে মাদুলিটা ওখান পর্যন্ত পৌঁছালো কি করে? তো এই ঘটনাটা ঘটার পর
তারপর হচ্ছে কি ওনাদের টনক নাড়ে বাড়িতে, যে এরকম সবাই মিলে দেখছে। তো সেদিনকে রাত্রিবেলাও অনেক এরকম ঘটনা ঘটেছিল, যে হঠাৎ করেই মনে হয়েছিল যে বাড়িতে যেন মানে কি বলবো, রাত্রিবেলা দরজাতে খটখট খটখট আওয়াজ হতো, হঠাৎ করে চিটকিনি খুলে যেত, চিটকিনি ভেঙে যেতে দেখেছে অনেকবার, ঘরের নিচের যে ঘর সেখানে তালা ভেঙে যেতে দেখেছে। এই ধরনের ঘটনা যখন কন্টিনিউয়াসলি ঘটতে শুরু করে, তখন খুব স্বাভাবিকভাবে ওনারা মসজিদে বা হুজুরের কাছে যান। তখন হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলার পর তখন হুজুর বলে যে তিনি মৃত্যুর সময় হয়তো কোনো দোষ পেয়েছিলেন এবং সেই দোষটা প্রপারলি কাটানো হয়নি, যার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা। তো তার পরের দিন কি হয়, ওখানে যজ্ঞ করা হয় বা যে কোনো ধরনের পুজো করিয়ে তারপরে ওই বাড়িটাকে বাঁধিয়ে দেওয়া হয় পুরোপুরি ভাবে। বাড়ির চারদিক বাঁধানো যায় যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি ক্রস না করতে পারে বাড়িতে। তো তারপরে ওই বাড়িটাকে বাঁধিয়ে দেওয়া হয় এবং ওই বাড়িটা কিন্তু এখনো আছে। তো যে বললাম মুর্শিদাবাদ জেলায় ওই বাড়িটা এখনো আছে, কিন্তু এখনো এখন ওই ঘটনাটার পর বাড়ি বাঁধিয়ে দেওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা বা কোনো নেগেটিভ এনার্জি বা কারোর ভয় পাওয়া এই ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত আর শুনতে পাওয়া যায়নি। আচ্ছা। এটাই সব থেকে বিস্ময়ের আমার কাছে, যে তিনটে জিনিস একসাথে ইন্টারকানেক্টেড কি করে হতে পারে। প্রথম তো যে বাচ্চাটাকে একটা এইটুকখানি কোটরের মধ্যে কি করে ঢুকানো সম্ভব, একটা 6-7 বছরের বাচ্চাকে একটা গাছের কোটরের মধ্যে কি করে ঢুকিয়ে দেওয়া সম্ভব, এটা সব প্রথম প্রশ্ন আমার, যে এটা কি করে পসিবল। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে যদি কেউ বাড়ি চৌহদ্দির মধ্যেই থাকে, বাড়ির চারপাশেই থাকে, সে তো তার ওই গাছটা পর্যন্ত পৌঁছয়নি, তাহলে মাদুলিটা গাছ অব্দি গেল কি করে। এবং যেদিনকে বাড়িটা বাঁধিয়ে দেওয়া হয় তার পরের দিন ওই গাছের একটা ডাল, অনেক বড় একটা মোটা ডাল ভাঙা পাওয়া গেছিল। আচ্ছা। হ্যাঁ, এখানে অনেক ক্ষেত্রে আমরা এরকম কেস দেখেছি, বা যারা যারা ঠাকুমা দাদুর মুখ থেকে ঘটনা শোনে তারা জানে হয়তো, যে যখন কোনো মানুষকে ভূতে ধরে তখন তারা তো কোনো ওঝা বা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর যখন সেই ভূত বা আত্মা যাই বলি না কেন আমরা যখন তাড়ানোর ব্যবস্থা করে, তখন তাদেরকে একটা শর্ত দেওয়া হয় যে তুই যেই শরীর ছাড়ছিস, যখন বলা হয় আর কি যে তুই এই শরীরটাকে ছাড়, যখন আত্মা রাজি হয় তখন হুজুর বা যিনি ওঝা সে বলে যে তুই যে এই শরীরটা ছাড়ছিস তার প্রমাণ কি। ঠিক আছে, তখন আত্মারা প্রমাণ দেওয়ার জন্য বলে যে সামনের যেই গাছের ডালটা আছে সেই গাছের ডালটাকে আমি ভেঙে দিয়ে যাব, আর সেটাই হচ্ছে প্রমাণ যে আমি শরীরটাকে ছেড়ে দিয়েছি। আবার অনেক সময় আমরা এরকমও দেখেছি যে একটা পুরো একটা প্রসেস চলছে, যেটা হচ্ছে একটা মহিলাকে ভূতে ধরেছে, এবার তাকে তার মুখে সেই মহিলাটাকে মুখে করে এক হাঁড়ি একটা যে কলসি হয় না, কলসি জল আলা ভিতরে জল রয়েছে, ওই জল ভর্তি কলসি মুখে করে নিয়ে যেতে হয়, মুখে করে নিয়ে যায়। এটা তো কখনোই সম্ভব না, বা তুই বা আমি যদি এখন একটা জলে ভরা কলসি কি তুই দাঁতে আটকে নিয়ে মুখে কামড়ে ধরে হেঁটে হেঁটে তুই এই রাস্তা থেকে ওই রাস্তা অব্দি যেতে পারবি? কখনোই সম্ভব না। তো তখন ওঝারা বলে যে তুই মুখে এই কলসিটা নিবি, নিয়ে হেঁটে হেঁটে যাবি, গিয়ে সামনের গাছের ডালটাকে ভেঙে দিয়ে আমাকে প্রমাণ দিয়ে যাবি যে তুই শরীরটা ছেড়েছিস। তখন সেই শরীর যেই শরীরে ভূতে ভর করেছে সে সেই কলসিটাকে মুখে নিয়ে নেয়, নিয়ে হেঁটে হেঁটে যায়। আমি এরকম কিছু ভিডিও দেখেছি যে এখানে একটা মহিলা, একটা বয়স্ক মহিলা, রোগা টিনটিনে বলতে পারিস, একদম শুকিয়ে গেছে, তাকে ভূতে ধরেছে, সে ওরকম একটা অত বড় কলসি, যেটা একটা বেশ বড় কলসি, ওটা মুখে নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে এগিয়ে যাচ্ছে। আর যখন দেখলো মুখ থেকে কলসিটা পড়ে গেল আর মহিলাটাও অজ্ঞান হয়ে গেল,
আর সঙ্গে সঙ্গে সামনের গাছের ডালটা ভেঙে পড়ে গেল। এর থেকে প্রমাণ পাওয়া গেল যে ওই যে আত্মাটা শরীরে ঢুকেছিল সেই শরীরটাকে ছেড়ে দিয়েছে। এবার তোর কি মনে হয় যে এইখানে যেমন তুই শেষে গিয়ে বললি যে গাছের ডালটা ভেঙে গেছিল, তো হুম। এটার সাথে কি সেই বাড়ি ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে? যেহেতু তুই বললি যে বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে হ্যাঁ এখানে কি হ্যাঁ এই সেটা গাছের ডালটা ভেঙে দিয়ে গিয়ে মানে প্রমাণ দিয়ে গেল সেই বাড়ির লোকেদেরকে? কারণ যে বাড়ির লোকেদেরকে আমি ছেড়ে দিলাম বা বাড়ির লোকেদের আমি রেহাই দিলাম, আমার মানে আত্মা আমি শান্তি বলতে পেল। চাইছি যে যেমন বাড়ির লোকেরা যখন অসহায় হয়ে সেই হুজুরের কাছে গেল, গিয়ে হ্যাঁ বললো যে আমাদের বাড়িতে এই জিনিসগুলো ঘটছে, তখন হুজুর তো বললো যে তোমাদের যখন মারা গেছিল তিনি, তো তার দোষ পাওয়া গেছিল, তোমরা সেই দোষটা কাটানোর জন্য পুজো করা হয়নি। তো হুম। তারপরে যখন সব প্রসেস কমপ্লিট হওয়ার পর যখন বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয়, তো তখন কি ওই গাছের ডালটা ভাঙিয়ে দিয়ে মানে ওই সে আত্মাটাকে প্রমাণ দিয়ে গেল যে আমি এই বাড়িতে আর নেই, এমন কি? হয়তো হয়তো সেটাই, যে আমার আত্মা শান্তি পেল বা আমি বাড়ির লোকেদেরকে রেহাই দিয়ে গেলাম, এই এরপরে কি ধরনের কিছু হয়তো। এরপরে কি পুজো হয়েছিল সেই দোষটা কাটানোর জন্য? সেই দোষটা কাটানোর জন্য আগে পুজো হয়েছিল, তারপর বাড়িটা বন্ধক দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে পুজোটা বন্ধক হয়েছে তারপরে শান্তিটা বন্ধক পেয়েছে আর বন্ধক প্রমাণটা না, দিয়ে সরি। গেছে। হ্যাঁ মানে পুজোটা হয়ে বাড়িটা বন্ধ করিয়েছে আর পুজো হওয়ার পর যখন আত্মা শান্তি পেয়েছে তখন প্রমাণ দিয়ে গেছে যে আমি এই বাড়িতে আর নেই, আমার আত্মা শান্তি পেয়েছে। হ্যাঁ আচ্ছা, তো থ্যাংক ইউ আমাদের সঙ্গে আরেকবার পডকাস্টে আসার জন্য। আর আশা করছি ঘটনাটা লিসেনারদের ভালো লাগবে। তো আমরা আরো ঘটনা শুনবো তোর কাছ থেকে। তুই আমাকে আচ্ছা। যেরকম বলেছিলিস যে আরো অনেক ঘটনা রয়েছে তোর কাছে, যেগুলো তোর বাবার মুখ থেকে শোনা, তারপরে তোর মায়ের মুখ থেকে শোনা, বা পিসি যাদের মুখ থেকে, যারা তোর গুরুজন তাদের কাছ থেকে তুই শুনেছিস, আমাকে বলেছিস অল্প অল্প। ঠিক আছে, হুম তো হুম হ্যাঁ সেগুলো আমরা শুনবো, আমাদের আরো পডকাস্ট আসতে থাকবে। একদম তো ঠিক আছে, তাহলে আজকের কল রেকর্ডিং এই অবধিই থাকলো। একদম। ঠিক আছে তাহলে। অল দ্য বেস্ট। হুম। সিঞ্জিনিকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এত ইউনিক একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আশা করছি আজকের এপিসোডের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আপনারাও যদি আমাকে ঘটনা লিখে পাঠাতে চান তার জন্য মেল করুন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। আর যদি আপনারা আমাদের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের জন্য আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। আপনারা সেখানে আগে হোয়াটসঅ্যাপ করবেন, তারপরে আপনাদের সঙ্গে কথা বলে নেব। আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছে সায়ন, আমাদের সঙ্গে রয়েছে ড্রিম অফ ওম, বৌমণি কমেন্ট করেছেন, অমিত ভট্টাচার্য, স্বপ্না বজাল, বিকাশ ব্লগ কমেন্ট করেছেন, বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন, রাজেন রয় আমাদের সঙ্গে রয়েছেন, গীতা গোস্বাম কমেন্ট করেছেন, সিঞ্জিনী বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, আরুদের কমেন্ট করেছেন, চুমকি ঘোষ আমাদের মধ্যে রয়েছেন, তানিয়া মল্লিক কমেন্ট করেছেন, একে একে আমাদের সঙ্গে রয়েছেন, সোনালী রয় চৌধুরী কমেন্ট করেছেন, পূজা সিং আমাদের সঙ্গে রয়েছেন, অনুভব মাহাতো কমেন্ট করেছেন, বোধিসত্ত্ব মিত্র কমেন্ট করেছেন, ওয়াইটি কিং। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।